হিয়ারসে এভিডেন্স বা সিআরপিসি যে বা এভিডেন্সের যে একটু আছে এগুলো দিয়ে এই মামলা প্রমাণ করা যাবে না। তবুও একটা যখন বিচারিক কাজ যখন হয় অবশ্যই বিজ্ঞ বিচারকরা তার সত্যতা যাচাই করেন। আমরা অনেক সময় আই উইটনেস দিতে পারি না, যে কোনো কারণে হোক, যে ভিকটিম তার ছেলে মারা গেছে বা যারা মানে অনেকে আছে তারা, আপনি তো জানেন, অনেকে ভয়ভীতিত পায়। এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে যে 43 বছরের মধ্যে বাংলাদেশে কতবার কি পট পরিবর্তন হয়েছে এটা আপনারা জানেন। যেমন আজকে একটা লোক, যে লোকটা সাক্ষী দিচ্ছে, সে জানে যে 75 পরে কি হয়েছিল, সে জানে 82 পরে কি হয়েছিল, কারা এই দেশে ক্ষমতায় এসেছিল। তো এই সমস্ত অনেক প্রশ্নের মাঝে আমরা যাই। তবুও আমি মনে করব যে আমরা যেভাবে এই মামলাগুলো তদন্ত করি উইথ কমিটমেন্ট এবং এটা সঠিকভাবে করার চেষ্টা করি। ব্যারিস্টার অসীম সাহেব যেটা বলেছেন, যে একটা কথা ঠিকই বলেছেন, যে ওনারা চান যে মানদণ্ডটা ভালো থাকুক। আমরা কিন্তু মানদণ্ড নিয়েই কাজ করি। আর দুই মানদণ্ড যদি না থাকতো তা তো 3টা কেস, এই 3টে চার্জ ফেল করতো না। 3টে চার্জ ফেল করেছে কেন আমি সেটাও বলি। এখানে ম্যাক্সিমাম আমরা ডিপেন্ড করতে হয়েছিল হিয়ারসে এভিডেন্সের উপর, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর আমাকে নির্ভর করতে হয়েছিল। যেহেতু আমাদের আইনে আছে এটু আমরা দিয়েছিলাম। কিন্তু বিজ্ঞ বিচারক ত্রয় যারা বিচারক করেছেন তারা, আমাদের এই বইটা আমার সামনে আছে, আমি সবটা পড়তে পারি নাই, কিন্তু কোথাও কিন্তু ইনভেস্টিগেশনকে বলেন না মেজারেবলি ফেল বা ইনভেস্টিগেশন গায়ে পারেন নাই। মানে আমরা পারি নাই এটা ঠিক আছে, ওনারা ফেল করেছেন, আমরা প্রমাণ করতে পারি নাই। কিন্তু আপনি তো জানেন যে আমরা এই যে 12তম মামলায়, আমরা 12তম মামলায় কতগুলো ফাঁসি পেয়েছি বলেন। তে আমাদের যে দক্ষ, আমরা যে দক্ষ, আমাদের অফিসারের যে দক্ষ, সেটা তো আমরা প্রমাণ করেছি, শতভাগ সাকসেসফুল। বিপিসিতে কয়টা মামলা সাকসেস আছে বলেন, দুদকে কয়টা মামলা সাকসেস আছে বলেন। কিন্তু আমরা তো শতভাগ সাকসেসফুল। আমি তো মনে করি যে তদন্ত সংস্থা। জনাব আব্দুল হান্নান, আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল আমার, সেটি হলো যে পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে, যাদের ফাঁসির আদেশ হয়েছে তাদের ফিরিয়ে আনার বিষয়ে আপনারা, আমরা জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন হয়েছে, সেই কমিটির সম্বন্ধে একটা বৈঠকের মধ্যে হয়েছে। আমরা একটি ছোট্ট বিরতির পরে ফিরে এসে আপনার কাছে এই বিষয়ে জানতে চাইব। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আবারও যুদ্ধাপরাধী বিচার নিয়ে কথা বলছিলাম আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক আব্দুল হান্নানের সাথে। আবারও চলে যাচ্ছি তার কাছে। জনাব আব্দুল হান্নান, যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, যে এই যে পলাতক, বিদেশে পলাতক যে ফাঁসি সাজা পাওয়া যুদ্ধাপরাধী আছেন, তাদের ফিরিয়ে নিয়ে আসার সর্বশেষ কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আমি এর আগে একটু যেতে চাই। আমাদের আইনে আমাদের জন্য একটু দুর্বলতা আছে, যে আমাদের কোনো আসামিকে ধরার কোনো ক্ষমতা আমাদের নেই। এটি বড় সমস্যা। তা আপনি জানেন যে আমরা বাচ্চু রাজাকে ধরতে পারি নাই, খোকন রাজাকে ধরতে পারি নাই, এখনও ইঞ্জিনিয়ার জব্বারকে ধরতে পারি নাই। এটা আইনের দুর্বলতা। সেই জন্য আমরা সরকারকে, আমি বলেছি, বারবার বলেছি এবং লিখিত দিয়েছি, যে আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে আমাদের হাতে যদি ক্ষমতা দেওয়া হয় তা আমরা তদন্ত করি, আমরা তাকে প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হলে সঠিকভাবে তাকে অ্যারেস্ট করতে পারি। যাকে যা বার্তা হচ্ছে বা আগামীতে যদি করে সরকার দেখা যাবে। তো এখন যে আপনি যে প্রশ্নটি তুললেন, তো আপনি জানেন যে বঙ্গবন্ধুর মামলার সঙ্গে আমি নিজেই চিফ ইনভেস্টিগেটর ছিলাম ওগুলোতেও। সেখানে ইন্টার মিনিস্ট্রিয়াল একটা কমিটি করা হয়েছিল, হেডেড বাই হোম মিনিস্টার। এটা আমার মনে আছে, সব মন্ত্রী আসতেন। তবে এখানে আপনি যত জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন তো তারা মৃত্যুদণ্ড তাদের দেশে নেই। আমেরিকা, ইউএসএতে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এখনও মৃত্যুদণ্ড আছে। তো এই জন্য তাদেরকে আনা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট হবে। একটা মাত্র প্রথম উপায় হলো যে তাদের সঙ্গে একটা বায়োলেটারালি কিছু করা যায় কিনা।
ধরেন আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, আপনার বাচ্চু এই কয়েকদিন আগে যে খোকন রাজাকারের যে পানিশমেন্টটা হলো, সে কিন্তু দিব্যি সুইডেনে আছে, তার ছেলে আছে, সে কোথায় আছে না আছে সব আমরা জানি। এখন এগুলো সব গভর্নমেন্টকে বলা হয়েছে। তারপর আশরাফ এবং মঈনুদ্দিন তাও জানে, কিন্তু এদের দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া তাদেরকে আনা খুব কঠিন হবে। একটা মতো ঘটনা আছে, আপনার মনে আছে কিনা, 1/11-এর পরে মেজর মহিউদ্দিনকে আমেরিকান গভর্নমেন্ট পাঠিয়ে দিয়েছিল এই দেশে। কেন পাঠিয়ে দিয়েছিল? সে যখন ইমিগ্রেশনের দরখাস্ত করে তখন সেখানে ভুল তথ্যটা তাদের কাছে ধরা পড়ে, তখন তারা ডিপোর্ট করে দেয়। এবং আমি মনে করি ইটস এ ভেরি গুড জেস্টার অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান গভর্নমেন্ট যে তাকে তারা এসকর্ট করে আমাদের এখানে দিয়ে গেছে। এখন আমরা যেটা করতেছি, বর্তমানে চেষ্টা করছি আমরা আমাদের এই অনুরোধে, আমাদের রিকোয়েস্টে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কমিটি করা হয়েছে, হেডেড বাই অ্যাডিশনাল সেক্রেটারি। এটা গত 5-6 মাস হয়ে গেছে সেই কমিটিটি গঠন করা হয়েছে। সেটা প্রতিনিধিত্বমূলক, ফরেন মিনিস্ট্রি আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছে তারা আছে, পুলিশ তো আছে, আর আমরাও আছি। তো এখন তারা একটা মিটিং, গত মাসে বোধহয় একটা মিটিং মাত্র হয়েছে। আর আমি গত পরশুদিনে কাগজ পেলাম, ইন্টারপোল মানে পুলিশ হেডকোয়ার্টার ইজ ইন্টারেস্টেড, তারা রেড নোটিশ জারি করবে, তার পার্টিকুলার প্রক্রিয়া চলছে, কিন্তু সময় লাগবে, আমরা এটা দেব। এখন এইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি। জনাব আব্দুল হান্নান, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু সময় লাগবে, এটা তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, অসীম বেস্ট আমাদের সমতল তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি যেভাবে বলছিলেন যে ফিরিয়ে আনা হয়তো যাবে, কিন্তু সময় সাপেক্ষ। আমি জাস্ট একটু সংক্ষেপে বলি একটা জিনিস, যে উনি গুড জেস্টার যেটা বলেছে আমেরিকান গভর্নমেন্টের, সেটা হচ্ছে যে আমেরিকা দে গো বাই দেয়ার ওন ল। সেখানে ওই যে ডিপোর্ট করা হয়েছিল মহিউদ্দিনকে, ওই যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি, সেটা করা হয়েছিল কিন্তু তাদের দেশের আইন অ্যালাউ করেনি, এবং ওনার মিথ্যার জন্য কিন্তু তারা সেটা করেছে। এখানে বিচার হয়েছে, সেজন্য কিন্তু হস্তান্তর করেনি। হ্যাঁ, উনি সেটা বলেছেন। আমি এই গুড জেস্টারের কিছু নেই, কিন্তু আমেরিকান গভর্নমেন্টের বাংলাদেশের নাগরিক তাকে বাংলাদেশেই পাঠাবে, তাকে ইন্ডিয়া বা পাকিস্তান পাঠাবে না, বা অন্য কোনো দেশে পাঠাবে না। এটা একটা। আমার প্রশ্ন থাকতো ওনার কাছে, উনি যেটা বলেছেন যে উনি আইন সংশোধনের জন্য, যে গ্রেফতার করা যুদ্ধাপরাধীদের আসামি যারা আছে, গ্রেফতারের অথরিটি যেন ওনাদেরকে দেয়া হয়। আমি প্রশ্নটা করতাম এটা, যে এই সরকার যখন যখন অ্যাপিলে কাদের মোল্লার যখন আপনার লাইফ ইমপ্রিজনমেন্ট হলো, তখন আপনার গণজাগরণ মঞ্চ বসেছিল, আপনার তাদের দাবি যেটা ছিল সেটা নিয়েই কিন্তু সরকার পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করেছে। মানে একটা ক্রাউড থেকে আপনার একটা দাবি দেওয়া হয়েছে, তারপরে আইন সংশোধন করা হয়েছে, যেটা আগে ছিল না। তো সেখানে যদি গভর্নমেন্ট আইন সংশোধন করতে পারে, তাহলে এখন করবে কিনা, যে ওনাদেরকে গ্রেফতারের অথরিটি দেবেন কিনা, কিন্তু দাবিটা করে আসছেন শুরু থেকে। আমি সেটাই বলছি। আরেকটা জিনিস আছে, যে এই যে এক্সট্রাডিশন ট্রিটি বা এই জাতীয় আপনার মনে করেন যে বন্দী আপনার বিনিময় চুক্তি, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে, মনে করেন উনি সুইডেনের কথা বলেছেন, সেখানে ক্যাপিটাল পানিশমেন্ট নেই। আমেরিকার বিভিন্ন স্টেটে ক্যাপিটাল পানিশমেন্ট নেই। যুক্তরাজ্যে ক্যাপিটাল পানিশমেন্ট নেই। ক্যাপিটাল পানিশমেন্ট থাকার কারণে দেখা গেছে যে এ ধরনের শাস্তি যাদের হয়েছে তাদেরকে অনেক দেশ ফেরত দিচ্ছে না। সে কারণে মানে ওনার কোনো প্রস্তাব থাকবে কিনা সরকারের, যে ক্যাপিটাল পানিশমেন্টটা বাদ দেন, বাদ দিলে তাহলে এই অপরাধীরা আপনার দেশে ফেরত আনা সম্ভব হবে। একজন মানুষ মনে করেন যে ফাঁসির রায় নিয়ে স্বর্গ সুখে আরামে অন্য দেশে থাকবেন। আপনার এই যে যুদ্ধাপরাধের বিচার, আপনি মনে করেন যে ফাঁসিতে ঝুলিয়ে কাউকে মেরে ফেললেন, তার থেকে বরং যদি বলেন যে তোমার ফাঁসি হয়েছে, তোমারে ফাঁসি দিলাম না, সেটাও কিন্তু এমন বড় কিছু না। বিচারটাই হচ্ছে সিম্বলিক, যে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে দিলেন, শেষ করে দিলেন। এটার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে ফাঁসি, যেমন ব্রিটেনে আমি ছিলাম, দীর্ঘদিন ছিলাম, আমেরিকাতে আছে সাসপেন্ডেড সেন্টেন্স আছে, 5 বছর হয়েছে, 10 বছর হয়েছে, জেলে থাকতে হবে না, তোমার সাসপেন্ডেড, এই সেন্টেন্সটা সাসপেন্ড করে রাখলাম আপনার। কিন্তু সমাজের কাছে যেটা আপনার জানানো দরকার, মেসেজ যেটা দেওয়া দরকার, যে এই অপরাধ করলে এই তোমার শাস্তি, এটা সিম্বলিক। এই কারণে আমি বলছি যে এই ধরনের কোনো আপনার পরিবর্তন, আইনের মধ্যে কোনো পরিবর্তন সরকার আনবে কিনা, আমি সেটা বলছি। তাহলে মনে করেন যারা যে যুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, তাদের পরিবার এবং যিনি শহীদ হয়েছেন তার আত্মা শান্তি পাবে, অ্যাটলিস্ট তারা শাস্তি ভোগ করছে, এখন স্বর্গ সুখে অন্য দেশে আছে। আমরা একটু বেগম খালেদার যে মামলাটি আজকে লিভ টু আপিল খারিজ হয়েছে সেই বিষয়ে শুধু আমরা আপনার কাছে যাই, যে মামলাটির একটি মামলার আজকে লিভ টু আপিল খারিজ হলো এবং আগামীকাল আরেকটি আদেশ
আছে। শুরু থেকেই বিএনপি বলছে যেটা রাজনৈতিক উদ্দেশ্যে করা, কিন্তু এখানে মামলার প্রক্রিয়া, বিচারিক নিয়োগের বৈধতা, অভিযোগ গঠন, কতগুলি বিষয় ছিল এবং আজকে বিএনপি পক্ষ থেকে আইনজীবীরা বলেছেন যে তারা খুব কম সময় পেয়েছেন এই লিভ টু আপিল হিয়ারিং। কিন্তু আমরা কি শহীদ ভাই, আমরা কি লিভ টু আপিলে আসলে হিয়ারিং এত লম্বা সময় মামলাগুলোতে দেখি? খুব কম সময় পেয়েছেন, এটা কতটা যৌক্তিক আমি ঠিক জানি না, কারণ আমরা কোর্টে তো আমরা প্র্যাকটিস করি না, আমরা কোর্ট কাভার করতে গিয়ে যেটা দেখি, আপনিও কোর্ট কাভার করতে গিয়ে দেখেছেন যে এর থেকে খুব বেশি লম্বা সময় লিভ টু আপিলে হিয়ারিং এ আসে না। আর আমার একটা প্রশ্ন জানার বিষয় যে আমাদের নেতা নেত্রীরা তাদের বিরুদ্ধে যখন দুর্নীতির মামলা হয় বা মামলাগুলো হয়, তারা বলেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা যদি হয়, সেটা বিচারে আদালত সেটা সিদ্ধান্ত নেবেন, এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা যদি হয়, মিথ্যা মামলা যদি হয়, তাদের সাজা হবে না, তাহলে তাদের বিচার